মাইয়া তোর কপাল মেলা ভালা, আমার নাতির মতো ভালো জামাই পাইছস। অমন সোনার টুকরা জামাইরে মানুষ মাথায় তুলে রাখে, আর তুই তো তারে পায়ে ঠেলে দিতাছস। অন্তি দিদুনের কথার উত্তর দিতে গিয়েও থেমে যায়। এসব কথা বলতে তার রুচিতে বাজছে। অন্তি নিঃশব্দে সেখান থেকে উঠে যেতে নিলে অন্তির মা এসে অন্তিকে আবার সেখানে বসিয়ে দেয়। তারও একটাই কথা, সংসারে এমন অনেক কিছুই ঘটে, স্বামীর সাথে টুকটাক মনোমালিন্য হবে, এটাও স্বাভাবিক। তাই বলে এভাবে বাপের বাড়ি চলে আসতে হয় নাকি? মেয়েদের এমন অনেক কিছুই সহ্য করতে হয় এবং সব কিছু সহ্য করে মানিয়ে নিতে হয়। অন্তির মায়ের সাথে তাল মিলিয়ে অন্তির দাদি আবার বলতে শুরু করে, আল্লাহ মাইয়া মানুষকে অনেক ক্ষমতা দিছে, সহ্য করার ক্ষমতা। এইসব টুকটাক ঝগড়াঝাটি সহ্য করতে হয়, হাজার হোক স্বামী তো। হ্যাঁ, স্বামী তো, সে আমার স্বামী, কিন্তু শুধু স্বামী বলেই সে যা খুশি করবে আর আমি মেনে নেব, এটা ভাবা ভুল। সে যেমন একজন মানুষ, আমিও মানুষ। যা তার সহ্য করার ক্ষমতা নেই, তা যে আমারও সহ্যের বাহিরে। অন্তি আর কথা বাড়ালো না, সেখান থেকে উঠে চলে যায়। এদিকে অন্তির মা দাদি দুজনেই অবাক, যে অন্তি সাত চরে রা কাটে না, সেই মেয়ের মুখে এত কথা, তাও আবার তুর্যের মতো ছেলেকে নিয়ে। এদিকে তমসা বেগমও অন্তির মাকে ফোন দিয়ে জানায় তাই বলেছে। সবচেয়ে বড় কথা, উনি অন্তির মাকে একেবারে সাফ সাফ জানিয়ে দিয়েছে, যে মেয়ে গুরুজনদের মানে না, সামান্য কি হয়েছে না হয়েছে বলে বাড়ি ছেড়েছে, সেই মেয়েকে উনি আর ঘরে তুলবেন না। বউ মানুষরা নাকি ঘরের বাহিরে পা রাখলেই তাদের নাকি আর কোনো জাত থাকে না। সেদিন সারা দিন তুর্যর দাদির কথার শেষ নেই, কত কি করে অমন ছেলের সাথে এমের বিয়ের ব্যবস্থা করলো। সেই মেয়ে নাকি এক মাসও ছেলের সংসার করতে পারলো না। আসলেই বোধহয় ওই মেয়েরই চরিত্রের দোষ আছে, না হলে যে ছেলে অন্তি বলে পাগল, সেই ছেলেই তার চরিত্রের দোষ দিয়ে ঘরবাড়ি ছেড়ে বিদেশে পাড়ি জমায়। কথাগুলো অন্তির হৃদয়ে বিঁধলেও অন্তি মুখে রা কাটে না। এভাবে নানা কথার মাঝে কেটে যায় একটা সপ্তাহ। এই এক সপ্তাহে তুর্যের সাথে একবারও অন্তির যোগাযোগ হয়নি। তবে নানুমণি আর মামির সাথে তার দিব্যি কথা হচ্ছে। আজ সকালেই তিয়াস হাজির। তিয়াস এসেই অন্তিকে তৈরি হতে বলে। কোনো কারণ ছাড়াই তিয়াসের এমন আবদারে সবাই অবাক। প্রথমে সবাই ভেবেছিল তিয়াস হয়তো অন্তিকে নিতে এসেছে, কিন্তু তিয়াস সবাইকে অবাক করে দিয়ে অন্তিকে কলেজের ইউনিফর্ম পরে তৈরি হতে বলে। অন্তিও কোনো প্রশ্ন না করেই তৈরি হয়ে যায়। অন্তি জানে তার তিয়াস ভাইয়া যা করবে তাতে তারই ভালোই হবে। তিয়াস অন্তিকে নিয়ে সোজা কলেজে চলে যায়। অন্তিকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে অফিস রুমে চলে যায়। অন্তির গত কয়েক মাসের বেতন বাকি, সাথে রেজিস্ট্রেশন ফি সহ কলেজের সকল ফি পরিশোধ করে দিয়ে রওনা হয় নিজের কলেজের উদ্দেশ্যে। অনেকদিন পর কলেজে বন্ধু বান্ধব, পড়াশোনা সব মিলে অন্তির সারা দিনটা ভালোই কেটেছে। তবে তুর্যের সাথে অন্তির বিয়ে নিয়ে সব বন্ধুদের মাঝে একটা উত্তেজনা ছিল, তবে সেটা সাময়িক। অন্তি ক্লাস শেষ করে বাড়ি এসেই আগে বাবার কাছে চলে যায়। এটা অন্তির বরাবরই অভ্যাস। আজও অন্তি বাবার ঘরে এসে একরকম চমকে যায়। ঘরটা খালি, বিছানাও ফাঁকা পড়ে আছে, বাবা নেই। অন্তি একরকম ভয় পেয়েই দৌড়ে মায়ের কাছে চলে আসে। মা তখন রান্নাঘরে রান্না করছিল, পাশেই দাদি মাকে হেল্প করছিল। অন্তিকে দেখে অন্তির দাদি মুখ ঘুরিয়ে নেয়। বিয়ে হওয়া মেয়ে মানুষের আবার কিসের এত ন্যাকাপড়া? আমরা তো এত ন্যাকাপড়া করি নাই, তাই বলে আমাকে কি বিয়ে হয় নাই? আমরা কি বাচ্চা সংসার করি নাই, নাকি বাচ্চা কাচ্চা মানুষ করি নাই? অন্তির দাদির কথায় কান দেয় না। বরাবরই অন্তির দাদির এই বিষয়গুলো নিয়ে বড্ড সমস্যা ছিল। অন্তি বেশ উদ্বিগ্ন কণ্ঠে মাকে প্রশ্ন করে, আম্মু, ঘরে তো বাবা নেই, বাবা কই গেছে? অন্তির মা অন্তিকে একটা ধমক দেয়, বলছি না কলেজ থেকে এসে জামা কাপড় না ছেড়ে বাবার ঘরে যাবি না? কিন্তু আম্মু, বাবা, উনি কি একা কোথাও যেতে পারে? সব জায়গাতে ধরে নিয়ে যেতে হয়। এবার অন্তি চুপ হয়ে যায়। পাশ থেকে অন্তির দাদি বলে ওঠে, পোলাখান কপাল গুনে জামাই পাইছে। অমন সোনার মতো জামাই একবার ফোন করা মাত্রই সব কাজ ফেলে শ্বশুর আব্বাকে দেখার জন্য ছুটে আইছে। অন্তি দাদির কথার মাথা মুন্ডু না বুঝে মায়ের দিকে অবাক হয়ে তাকায়। এবার অন্তির মা বলতে শুরু করে, তুই বেরিয়ে যাওয়ার পরপরই হঠাৎ করেই তোর বাবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কোনো কুলকিনারা না পেয়ে তোর দাদি তুর্য বাবাকে ফোন করে, সাথে সাথে ও ছুটে আসে আর তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এবার আর অন্তি কিছুই বলে না, চুপচাপ নিজের ঘরে চলে যায়। প্রায় দুপুর, তুর্যর গাড়ি অন্তিদের বাসার সামনে থামে। অন্তি ছুট লাগায় দরজা খোলার উদ্দেশ্যে। দরজা নক করার আগেই অন্তি দরজা খুলে দেয়।
দরজা খোলার সাথে সাথেই অবাক হয়ে যায়। তুর্য আর তিয়াস দুজনেই অন্তির বাবাকে ধরে রেখেছে, আর ঠিক তুর্যর পাশেই জিনিয়া দাঁড়িয়ে আছে। অন্তি একবার তুর্যর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অন্তি দরজার সামনে থেকে সরে দাঁড়াতেই দুই ভাই মিলে মামাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয়। এরই মধ্যে অন্তির দাদি, মা এবং বোনেরা বেরিয়ে এসেছে। তুর্য, তিয়াস আর জিনিয়াকে বেশ আপ্যায়ন করতে শুরু করে দেয় সবাই। কিন্তু অন্তি সেই তখন থেকে বাবার মাথার কাছেই বসে আছে। অন্তির দাদি অন্তিকে বেশ কয়েকবার ডাকে তুর্যর কাছে বসার জন্য, কিন্তু অন্তি দাদির কথায় কোনো জবাব দেয় না। উল্টো সবার মুখের সামনে দুম করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। সব শেষে বাড়ি যাওয়ার সময় তুর্যর দাদি তুর্যকে চেপে ধরে অন্তিকে বাড়ি নিয়ে যাবার জন্য। কিন্তু তুর্যর একটাই কথা, ওর যেদিন মনে হবে ওর আমার কাছে আসা উচিত, সেদিন নিজে থেকেই ফিরে আসবে। তুর্য এইটুকু বলেই জিনিয়াকে নিয়ে বেরিয়ে যায়। তিয়াস বর্তমানে নীরব দর্শক মাত্র। এরই মাঝে অন্তির ফাইনাল এক্সাম শুরু হয়ে যায়। পরীক্ষার আগের দিন অন্তি একবার ওই বাড়িতে গিয়েছিল তিয়াসের সাথে। যে কোনো পরীক্ষার আগেই ফুপ্পি নিজে এসে অন্তির সাথে দেখা করে যেত, আবার পরীক্ষার দিন নফল রোজাও রাখত। তবে এখন এর কোনোটাই হবে না, এটা অন্তি জানে। তাতে কি অন্তি তো একবার যেতেই পারে তার ফুপ্পির কাছে, শুধু ফুপ্পির কাছে, ফুপ্পি শাশুড়ির কাছে না। অন্তিকে তিয়াসও বাড়িতে নিয়ে আসে। অন্তি বাড়ির ভেতর ঢুকতেই দেখে প্রভা ভাবি আর জিনিয়া ড্রয়িং রুমে বসে আছে। অন্তিকে দেখেই দুজনেরই মুখ কালো হয়ে যায়। প্রভা তো একরকম তেরেই আসে। তুমি না বেশ দ্যামাক দেখে চলে গিয়েছিলে, আবার নাকি মায়ের মুখের উপর বলেছ আর কখনো ফিরবে না। তাহলে কি তিয়াস, তোমার আদরের বোনকে আবার ফিরিয়ে আনলে কেন? তিয়াস কিছু বলতে গিয়েও থেমে যায়। আপাতত সে চাইছে না অন্তিকে কোনো মেন্টাল প্রেশার দিতে। বড় ভাবি, তোমার সাথে কোনো কথাই আমি বলতে চাইছি না, দয়া করে বলো আম্মু কই। প্রভা কিছু বলতে যাবে তার আগে জিনিয়া বলে ওঠে, তিয়াস, তুমি নাকি বেশ ভদ্র, তোমার ভাইয়ের কাছে শুনেছি। তা বড় ভাবির সাথে কিভাবে কথা বলছো তুমি? আমি কি তা আপনার না দেখলেও হবে। আপনি যাকে দেখার জন্য এখানে এসেছেন তাকেই দেখুন। তিয়াস আর কিছু বলতে গিয়েও থেমে যায়। অন্তির সামনে আর কিছু না বলাই ভালো। আর কোনো কথা না বাড়িয়ে তিয়াস অন্তিকে নিয়ে যায় মায়ের কাছে। তমসা বেগম তখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি বানাচ্ছিল প্রভা আর জিনিয়ার জন্য। হঠাৎ অন্তিকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। অন্তি, তুই শেষমেশ ফিরে এলি তাহলে? এসেছি, তবে ফিরে আসিনি আমি, এসেছি আমার ফুপ্পি আম্মুর কাছে। তমসা বেগম অন্তির কথার উত্তরে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। ফুপ্পি, কাল থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে। প্রত্যেকবার পরীক্ষার আগের দিন তুমি আমাকে দোয়া পড়ে দিতে, এবার তো তুমি আসলে না, তাই আমি চলে এলাম। কথাগুলো বলে অন্তি ফুপ্পির কাছে চলে যায়। ফুপ্পিকে সালাম দেয়। তমসা বেগম না চাইতেও মনে মনে দোয়া পড়ে অন্তির মাথায় হাত রেখে ফু দিয়ে দেয়। অন্তির চোখ দুটো পানিতে ছলছল করছে। অন্তি এবার তমসা বেগমকে চুলার পাড় থেকে সরিয়ে দিয়ে নিজে কফির পানি বসিয়ে দেয়। ফুপ্পি, আমার আম্মু আমাকে ভালোই কফি বানাতে শিখিয়ে দিয়েছে, আমি তোমাদের কফি বানিয়ে দিয়ে আসছি, তুমি যাও। তমসা বেগম আর কিছু কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্তি সবার জন্য কফি বানিয়ে সাজিয়ে গুছিয়ে যার যার হাতে কফির মগটা তুলে দেয়। টেবিলে পড়ে আছে শুধু তুর্যর কফিটা। অন্তি এবার ব্যাগপত্র নিয়ে সবাইকে সালাম দিয়ে উল্টো পথে বাড়ির সদর দরজার দিকে হাঁটা ধরে। পেছন থেকে জিনিয়া বলে ওঠে, বাহ অন্তি, তুমি তো ভালোই কফি বানাও, ধন্যবাদ। বাই দ্য ওয়ে, এখন আবার কই যাচ্ছ? বাড়ি। বাড়ি মানে? কিন্তু কেন? এখনই তো এলে, আবার এখনই যাবে? আমি না গেলে তুমি আসবে কি করে? মানে আমি যত তাড়াতাড়ি বাড়ি যাব তুমি তত তাড়াতাড়ি আসবে। এটুকু বলে অন্তি মুখ ফিরিয়ে নেয়। জিনিয়া বেশ বুঝতে পেরেছে অন্তির কথার মানে। অন্তি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বাহিরে বেরিয়ে যায়। বাইরে তিয়াস আগে থেকে অন্তির জন্য অপেক্ষা করছিল। তিয়াস অন্তিকে নিয়ে বাইকে করে বেরিয়ে যায়। ঘরের বারান্দা থেকে তুর্য অন্তির আসা যাওয়া দুটোই দেখছিল। তুর্য অপেক্ষায় ছিল অন্তির। অন্তি হয়তো একবার আসবে, তার তুর্য ভাইয়ের কাছে আসবে, গাল ফুলিয়ে বলবে, দেখো ভাইয়া, আমি এবার ঠিকই পাশ করব। পড়লে তো পাশ করবি, তুই তো পড়তেই বসিস না। তুমি আগের মতো পড়ালে ঠিকই আমি তোমার মতো রেজাল্ট করতাম, কিন্তু দেখিস অন্ত তুই আমার থেকেও ভালো রেজাল্ট করবি। কথোপকথনগুলো শুধু কল্পনাতেই রয়ে গেল। অন্তি আসেনি, একবারও আসেনি। অভিমানগুলো যেন তুর্যর গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছে। ওরা চাইছে বৃষ্টি ঝরতে, কিন্তু ওই যে পুরুষ মানুষদের কাঁদতে নেই, তাতে নাকি তাদের জাত মান দুটোই যায়। তুর্য রাগে গম গম করতে করতে অন্তির দিকে এগিয়ে যায়। কিছু দূর গিয়ে
আবার পেছন ফিরে আসে। একটু পরেই অন্তির পরীক্ষা শুরু হবে। এখন অন্তির জন্য সামান্য মেন্টাল প্রেশারও অনেক খারাপ হতে পারে। পরীক্ষার কথা ভেবে তুর্য আর সামনে এগোয় না, চুপচাপ গাড়ির ভেতরে গিয়ে বসে সিগারেটটা জ্বালিয়ে নেয়। সিগারেটটাই হয়তো তুর্যকে ক্ষণিকের জন্য চুপ করিয়ে রাখতে পারবে। আজ অন্তির পরীক্ষার প্রথম দিন। যথারীতি তিয়াস আর অথই অন্তিকে পরীক্ষার সেন্টারে নিয়ে আসে। অন্তির মা অন্তির বাবাকে একা বাসায় রেখে আসতে পারেনি। অন্তি পরীক্ষার হলে ঢুকতে যাবে এমন সময় কানে আসে কারো একজনের ডাক। অন্তি পেছন ফিরে তাকাতেই দেখে বড় খালামণি আর সাগর ভাইয়া পেছন থেকে অন্তিকে ডাকতে ডাকতে এগিয়ে আসছে। অন্তি খালামণিকে দেখে থেমে যায়। সত্যিই বড্ড অন্যায় হয়ে গেছে। এত কিছুর মাঝে খালামণির সাথে একবারও কথা হয়নি। অন্তি খালামণিকে সালাম দেয়। অন্তির খালামণিও অন্তিকে দোয়া করে দেয়। একটু টুকটাক কথা বলে অন্তির খালামণি অথইয়ের কাছে এগিয়ে যায়। অন্তি ভেতরে ঢুকতে গেলে সাগর পেছন থেকে অন্তিকে ডাক দেয়। অন্তি, ভাইয়া বলুন। আমার সাথে তো একটা কথাও বললে না। আসলে আমার হাতে বেশি সময় নেই, তো আমাকে ভেতরে যেতে হবে। ও আচ্ছা। অন্তি, তুমি নাকি তুর্যকে? প্লিজ ভাইয়া, এইসব কথা বলার সময় এখন না। ও সরি, তুমি ভালো করে পরীক্ষা দাও। আজ তো আমরা আসি, পরে না হয় কথা হবে। অন্তি আর কথা না বাড়িয়ে দ্রুত পায়ে ভেতরে চলে যায়। এদিকে তুর্য যখন অন্তির এক্সাম সেন্টারে পৌঁছায় তখনই চোখ যায় অন্তির দিকে। প্রেমিক পুরুষের চোখ এমনই হয়, হাজার লোকের ভিড়েও চোখ দুটো প্রেয়সীর দিকেই যায়। তুর্য অন্তির দিকে এগোতেই দেখে সাগর অন্তির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। রাগ যেন মুহূর্তের মধ্যে তুর্যের মাথায় চড়ে গেল। কই, সে তো একবারও আমার কাছে এলো না, অথচ সাগর ভাইকে ঠিকই খবর পাঠানো হয়ে গেছে। তুর্য হাজার রাগ করলেও অন্তিকে আপাতত সে কোনো মেন্টাল প্রেশার দিতে চায় না। তুর্য গাড়িতে অপেক্ষা করে। অন্তির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সে অপেক্ষা করে। অন্তি পরীক্ষা শেষ করে বের হতেই তুর্য দ্রুত পায়ে এগিয়ে যায় অন্তির কাছে। তিয়াস তুর্যকে অন্তির কাছে যেতে দেখে অথইকে আর অন্তির কাছে যেতে দেয় না। সাগর তো আগেই মাকে নিয়ে অন্তিদের বাড়িতে চলে গেছে। এদিকে হঠাৎ করে সামনে তুর্যকে দেখে অন্তি চমকে যায়। কিছুক্ষণ স্থির হয়ে অন্তি তুর্যের পাশ কেটে চলে আসতে নিলে তুর্য অন্তির হাত চেপে ধরে। কি করছেন? হাত ছাড়ুন। কি হলো? এটা কিন্তু একটা পাবলিক প্লেস। বাড়ি চলো। বাড়িতে তো যাব। তাহলে এত কথা বলছিস কেন? অন্তিকে টানতে টানতে বলছি, তার কারণ আমি আপনার সাথে কোথাও যাব না। আমি তিয়াস ভাইয়ের সাথে যাব, ছাড়ুন আমাকে। অন্তি এক ঝটকায় তুর্যর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। তুর্য এবার আরও শক্ত করে অন্তির হাত চেপে ধরে। যখন বলেছি যাবে তখন যাবে, আমার সাথেই যাবে। তুর্য বেশ গলা ভার করে অন্তিকে ধমক দেয়। অন্তি এবার চুপ হয়ে যায়। তুর্য অন্তিকে গাড়িতে বসিয়ে দেয়। অন্তি মুখ গোমড়া করে গাড়িতে বসে পড়ে। পরীক্ষা কেমন হয়েছে? আমি কিছু জানতে চেয়েছি। কি হলো? ভালো হয়েছে। ভালো হলেই ভালো। এবার দুজনেই চুপ হয়ে যায়। দুজনের মৌনতা কাটিয়ে অন্তি বলতে শুরু করে, তুর্য ভাইয়া প্লিজ, আমি ওই বাড়িতে যাব না। আমার 2 দিন পর আরেকটা পরীক্ষা আছে, আমাকে তো পড়তে হবে, বলো। তুর্য অন্তির কথার কোনো জবাব দেয় না। সাগর কি আজ তোদের ওখানেই থাকবে? কিন্তু প্লিজ, আমি ওই বাড়িতে যাব না। তোকে নিয়ে গেলে তো তুই যাবি। তুর্য অন্তিকে নিয়ে অন্তিদের বাড়িতে আসে। তুর্য গাড়িটা এক সাইডে পার্ক করতে চলে যায় আর অন্তি স্যুট লাগায় ভেতরে যাওয়ার জন্য। অন্তি বাড়ির কলিং বেলটা পরপর 2বার বাজাতেই সাগর এসে দরজাটা খুলে দেয়। অন্তিকে দেখে সাগর এলইডি বাল্বের মতো জ্বলে ওঠে। অন্তি, তুমি এসেছো? দেখতেই তো পাচ্ছ এসেছি। এখন সারো, আমাকে ভেতরে যেতে দাও। অন্তি, আমার তোমার সাথে কিছু কথা ছিল। আগে আমাকে ভেতরে তো যেতে দেবে। সাগর আর অন্তির গোটা নামটা মুখে নিতে পারেনি। অন্তির পেছনে তুর্যকে দেখা মাত্রই এলইডি বাল্ব যেন মুহূর্তেই ফিউজ হয়ে যায়। সাগর দরজার কাছ থেকে সরে দাঁড়ায়। তুর্য বেশ তোড়জোড় করেই এসেছে। অন্তির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুর্য অন্তির সাথেই থাকবে। তুর্যের এই সিদ্ধান্তে অন্তি নারাজ হলেও মা আর দাদির মুখের ওপর কোনো কথা বলার জো নেই তার। অন্তির সারাদিনটা বইয়ে মুখ গুজেই কেটে যায়। তুর্য সারাদিন অন্তির পাশে আছে, যদিও কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, তবুও অন্তি যেখানে যেখানে যাচ্ছে তুর্য অন্তিকে ছায়ার মতো অনুসরণ করছে। অন্তির দাদি তো রীতিমতো তুর্যকে নিয়ে ঠাট্টা শুরু করে দিয়েছে। নাতি গো, তুই তো দেখছি ভালোই বউয়ের আসল ধরা হইছিস। তুর্য নানির কথায় শুধু একটু হাসে। এদিকে অন্তির গা জ্বলছে। অন্তির এক মুহূর্ত তুর্যের সাথে থাকতে ইচ্ছে করছে না। রাতে সবাই যে যার মতো ঘরে শুতে এলে অন্তি তুর্যও ঘরে আসে। অন্তি বইপত্র গুছিয়ে ঘর থেকে বেরোতে নিলে তুর্য অন্তিকে আটকায়। এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস?
পাশের ঘরে। মানে? আমি রাতে পড়তে ভালোবাসি, তুমি তো এটাও ভুলে গেছো? তো আমি আলো জ্বালিয়ে পড়লে তুমি ঘুমাবে কি করে? আমি কি তোকে বলেছি আমি ঘুমাবো? তাহলে চুপচাপ বইপত্র নিয়ে পড়তে বস। অন্তির আর অথৈয়ের ঘরে যাওয়া হয় না। অন্তির আগে গজগজ করতে করতে টেবিলে বই খাতা নিয়ে বসে পড়ে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর অন্তি নীরবতা কাটিয়ে তুর্যের দিকে প্রশ্ন ছুড়ে মারে। কেন এসেছো এখানে? কি চাই আপনার? মানে? মানে এটাই, বাড়িতে আপনার মেম সাহেবকে রেখে আবার আমার কাছে আসার কারণ? এক রাতে মন ভরেনি নাকি? তুর্য এবার নিজেকে সামলাতে পারে না, উঠে এসে অন্তির গালে কষে একটা চড় মারে। অনেক সাহস হয়েছে তোর। ওই যে একদিন বলেছিলাম তুই আমার থুতু ফেলারও যোগ্য না, তো যাও না, যে তোমার যোগ্য তার কাছে আমাকে। তুর্য এবার অন্তিকে শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে। নিজের বউকে অন্যের হাতে তুলে দেওয়ার মতো প্রেমিক পুরুষ আমি নই। তোর সাগর ভাই যেদিন এখান থেকে চলে যাবে সেদিনই আমি এখান থেকে চলে যাব। অন্তি ছলছল চোখে তুর্যর দিকে তাকায়। তোমার মেম সাহেব তোমাকে আমার কাছে থাকতে দিবে তো? তুর্য কথা সম্পূর্ণ করার আগেই তুর্যের ফোনটা বেজে ওঠে। ওই দেখো তোমার মেম সাহেবের ডাক পড়ছে বোধহয়। অন্তি কথাটা বলেই তুর্যের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর দরজা খুলে বাইরে চলে যায়। অন্তি কান্না করতে করতে বাড়ির উঠানে আসতেই চোখ যায় উঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দুজন ছায়ামূর্তির দিকে। মৃদু চাঁদের আলো আফসা সব কিছু। অন্তি দেখতে পায় দুজন ছায়ামূর্তি একে অপরের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। অন্তি ছুটে ঘরে আসার সময় দরজার কাছে এসে হুড়মুড়িয়ে পড়তে নিলে কেউ একজন অন্তির কোমর জড়িয়ে ধরে। অন্তি প্রথমে তুর্য ভাবলেও পরে বুঝতে পারে এটা তুর্যের ছোঁয়া নয়। অন্তি ঝটপট হাতটা সরিয়ে দেয়। পেছন ফিরে তাকাতেই দেখে সাগর দাঁত কপাটি বের করে হাসছে। অন্তির কাছে সাগরের এই হাসিটা কেমন একটা অস্বস্তিকর মনে হয়। অন্তি সাগরের পাশ কেটে যেতে নিলে সাগর আবার অন্তিকে ডাক দেয়। সাগর ভাই, আপনাকে কতবার বলেছি আমাকে অন্ত বলবেন না? বারে, ওই তুর্য তো বলে। তুর্য ভাই আপনার চেয়ে বড়, বড়দের নাম ধরে ডাকতে নেই, জানেন না? ও সরি, তুর্য ভাইয়া। এবার হয়েছে? তো তুর্য ভাইয়া ডাকলে কোনো সমস্যা না, আমি ডাকলেই যত দোষ। আপনি আর তুর্য ভাইয়া এক হলেন বুঝি, তাই নাকি? হ্যাঁ তাই। অন্তি কথাগুলো বলে চলে যেতে নিলে সাগর অন্তির পথ আটকে দাঁড়ায়। অন্তি, তুমি সূর্য ভাইয়াকে কেন বিয়ে করলে? মানে? মানে তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে ওই তুর্য ভাইকে কেন বিয়ে? সাগর ভাই, আপনার মাথাটাতে কি খারাপ হয়ে গেছে? কেন? কি বলছেন এইসব? অন্তি, তোমাকে না বলেছি আমাকে ভাই বলবা না? কথাটা বলেই সাগর অন্তির বাহু চেপে ধরে। শোনেন সাগর ভাই, আমি মোটেও আপনাকে। অন্তি কথাটা বলতে গিয়ে কারো গলা ঝাড়ার আওয়াজে থেমে যায়। অন্তি পেছন ফিরে তাকাতেই দেখে তুর্য দুই হাত বুকের কাছে ভাঁজ করে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বড় বড় করে অন্তি আর সাগরের দিকে তাকিয়ে আছে। অন্তি তুর্যের দিকে তাকাতেই অন্তির গলা পর্যন্ত শুকিয়ে যায়। অন্তি তুর্যকে কিছু বলতে যাবে তার আগে তুর্য বলতে শুরু করে, হয়ে গেছে তোমাদের গোপন কথা? না মানে আসলে এত রাতে ঘর ছেড়ে বর ছেড়ে যখন কোনো মেয়ে তার প্রাক্তনের সাথে ঢলাঢলি করতে আসে তখন তাকে কোন শ্রেণীর মেয়েদের সাথে তুলনা করা যায় জানিস? অন্তির দিকে তাকিয়ে কথাটা বলল তুর্য। সাগর কিছু একটা বলতে যাবে তার আগেই তুর্য সাগরকে ধমকিয়ে থামিয়ে দেয়। অনেক সাহস বেড়ে গেছে তোর, তাই না? সেদিনের পিটানির কথা ভুলে গেলে নাকি আবার মনে করিয়ে দেব? না। সাগর মাথা নিচু করে উত্তর দেয়। তাহলে যা, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? সাগর মাথা নিচু করে সেখান থেকে একরকম পালিয়ে যায়। এদিকে অন্তি চুপচাপ মুখে তালা এঁটে দাঁড়িয়ে আছে। তুর্য অন্তির কাছে গিয়ে অন্তির হাত চেপে ধরে। তোর কলিজা আসলে অনেক বড় হয়ে গেছে, না হলে আমি থাকা অবস্থায় কি আর বলবো তোকে। আসলেই তোর সাহসের তারিফ করতে হয়। তুমি জাস্ট কিপ ইউর মাউথ শুট। অন্তি আর কিছু বলে না। তুর্য কথা বাড়ায় না, অন্তিকে টেনে ঘরে এনে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে দেয়। অন্তি চুপচাপ শুয়ে আছে। কিছুক্ষণ পর তুর্য বিছানায় এসে ধপ করে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। অন্তি তুর্যের কাছে এমনটা আশা করেনি। সে ভেবেছিল তুর্য হয়তো রাগের মাথায় কিছু একটা করে বসবে, হয়তো জোর করবে আগের মতো, কিন্তু তুর্য শান্ত হয়ে অন্যদিকে ফিরে আসে। অন্তি অনেকক্ষণ অন্য পাশে ফিরে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। বলতে গেলে উঠানে এমন কিছু দেখার পর থেকে অন্তির মাথা কাজ করছে না। কবে এত কিছু ঘটে গেছে দুজনের, তা অন্তি কেন সবারই হয়তো অজানা, কিন্তু যা ঘটছে তা কি ঠিক ফুপ্পি কি মানবে? এমন হাজারো চিন্তা মাথায় ঘুরছে অন্তির। অন্তি বার কয়েক এপাশ ওপাশ করেও তুর্যকে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। এবার অন্তি শোয়া থেকে উঠে
তুর্যর উপর ঝুঁকে পড়ে দেখার জন্য তুর্য ঘুমিয়েছে কিনা। অন্তি উবু হতেই তুর্য দুম করে এপাশে ঘুরে যায়। অন্তিও হুমড়ি খেয়ে তুর্যের গায়ের ওপর পড়ে যায়। তুর্য মুচকি হেসে অন্তির দিকে তাকায়। মাঝরাতে একা অসহায় ছেলে পেয়ে বেশ তো ঝাঁপিয়ে পড়েছিস। ঘরে তোর বাপ ভাই নাই নাকি? মানে মানে আমি একা একটা ছেলে মানুষ, একা ঘরে আমার ওপর তুর্য কথাগুলো বলে দাঁত কেলিয়ে হেসে দেয়। আমার বয়েই গেছে তোমাকে। সি সি সি, আপনি আসলে খুব খারাপ। অন্তির আগে ফসফস করতে করতে উঠতে নিলে তুর্য অন্তির মাথাটা তার বুকের ওপর চেপে ধরে। তুর্য মুচকি হেসে জবাব দেয়, তোর ছোটবেলার স্বভাব আর গেল না। মানে এই যে তুই মাঝে মাঝে আমাকে তুমি আপনি সব মিলিয়ে গুলিয়ে আমার উপর, মানে ওই আর কি। ধুর অন্ত, কিছু বলবি? এবার অন্তি বেশ চিন্তায় পড়ে যায়। তুর্যকে বলবে কিনা, কথাগুলো তুর্যকে বলা ঠিক হবে কিনা ওর মাথায় ঢুকছে না। তখন অন্তি কান্না করতে করতে বাড়ির উঠানে আসতেই চোখ যায় উঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দুজন ছায়ামূর্তির দিকে। মৃদু চাঁদের আলো আফসা সবকিছু। অন্তি দেখতে পায় দুজন ছায়ামূর্তি একে অপরের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। অন্তি ধীর পায়ে এগিয়ে যায় সেদিকে। একটু এগোতেই অন্তির কাছে ছায়ামূর্তি দুটো একটু একটু করে স্পষ্ট হতে থাকে। মৃদু চাঁদের আলোতে দুজনকে চিনতে একটু কষ্ট হলো না অন্তির। অথই আর তিয়াস। অথই তিয়াসের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে, আর তিয়াস অথইকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। অথই একটু সরে আসতেই তিয়াস অথইকে আবার কাছে টেনে নেয়। অথইয়ের কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। অন্তি আর সেখানে দাঁড়ায় না, ছুট লাগায় ঘরের দিকে। তখনই সাগর অন্তির দেখা হয়। তারপর উটকো ঝামেলা। তুর্য অন্তিকে চুপ থাকতে দেখে এবার তুর্য মুখ খোলে। কি হলো, তাড়াতাড়ি বলো। কাল কিন্তু তোকে খুব ভোরে উঠতে হবে, নামাজ পড়তে বসা লাগবে। অন্তি মুখ কালো করে জবাব দেয়, কি হলো বল। আসলে ভাইয়া অথইকে কাবাব মে হাড্ডি হওয়ার স্বভাব তোর আর তো কখনো যাবে না, তাই না? মানে ওরা দুজন দুজনকে ভালোবাসে অনেক আগে থেকেই। কি? আপাতত তোর এসব নিয়ে না ভাবলেও চলবে, ঘুমায় যা। কিন্তু চুপ। শুভরাত্রি। শুভরাত্রি। অন্তি তুর্যকে এইটুকু বলেই তুর্যর গায়ের ওপর সবটুকু ভর ছেড়ে দেয়। তুর্য অন্তিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমার সবটুকু যাতনা আমি জমিয়ে রেখেছি, সবটুকু অভিমান জমিয়ে রেখেছি সবটুকু ভালোবাসা। একদিন সব উপচে পড়বে, ভেঙে যাবে সেই ধৈর্যের বাঁধ। এইটুকু বলেই তুর্য চোখ বুজে নেয়। খুব ভোরবেলা তুর্য অন্তি দুজনেই জেগে যায়। দুজনে একসাথে উঁচু করে নামাজ পড়ে নেয়। তুর্য অন্তিকে পড়তে বসে বাইরে চলে যায়। বরাবরই তুর্যর স্বভাব সকাল সকাল ঘুম থেকে উঠে খোলা আকাশের নিচে হাঁটা। অন্তি পড়তে পড়তে হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। মেসেজ এসেছে। অন্তি সেদিকে গ্রাহ্য না করে আবার পড়ায় মনোযোগ দেয়, কিন্তু এবার পরপর বেশ কয়েকটা মেসেজ একসাথে আসে। এবার আর অন্তি কৌতূহল ধরে রাখতে না পেরে পড়া থেকে উঠে পড়ে, ফোনটা হাতে তুলে নেয়। একটা আননোন নম্বর থেকে বেশ কয়েকটা SMS এসেছে। অন্তি বেশ অবাকই হয়। SMS-গুলো ওপেন করতেই অন্তির বুকটা ধক করে ওঠে। MMS-এ কেউ একজন বেশ কয়েকটা ছবি পাঠিয়েছে। ছবিগুলো তুর্য আর জিনিয়ার বেশ ক্লোজ পিক। সবগুলো ছবিতে দুজন বেশ কাছাকাছি, যতটা কাছাকাছি স্বামী স্ত্রীর থাকা উচিত। অন্তি বেশ কিছুক্ষণ ওদিকে একভাবে তাকিয়ে আছে। কেন যেন অন্তির নিজেকে বেশ অনুভূতি শূন্য লাগছে। তবে এমন কেন লাগছে তা অন্তির অজানা। সে তো আগে থেকেই জানতো যে তুর্য ভাইয়া আর তার মেম সাহেবের সম্পর্কটা বেশ গভীর। এতটাই গভীর যতটা গভীর হওয়ার সাধ্য অন্তিরও নেই। বলতে গেলে এতগুলো বছরেও সেই সাহস অন্তির হয়নি। তুর্য কখনো চায়নি অন্তি মোবাইলটা ছুঁড়ে মারে বিছানায়। কাল রাতেও যাকে এত আপন লাগছিল, আজ যে সে আবার দূরে সরে গেল। অনেক দূরে, ততটা দূরে যতটা দূরে রাখলে অন্তর আত্মা শান্তি পাবে। কারো পায়ের শব্দে অন্তি বইয়ের দিকে মনোযোগ দেয়। ঠিক মনোযোগ দেয় বললে ভুল হবে, বলতে গেলে মনোযোগ দেওয়ার ভান করে। অন্তির দাদির আগে ফসফস করতে করতে অন্তির দিকে ধেয়ে আসে, এসে মুখের ওপর অন্তির বইটা বন্ধ করে দেয়। অন্তি দাদির দিকে মুখ তুলে তাকায়। কিছু বলবে? হ্যাঁ গা, কেমন বউ তুই? বর সকাল সকাল বেরিয়ে গেল, কোথায় তার জন্য নাস্তা পানি বানিয়ে অপেক্ষা করবি? বরের জন্য সে যখন বাড়ি ফিরবে তার মুখের সামনে তুলে ধরবি? তা নয়, বইয়ে মুখ গুজে বসে আছিস। না জানি কত বিদ্যধরী হয়েছিস তুই। তুর্য ভাইকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য আম্মু আছে, বোনেরা আছে, সবচেয়ে বড় কথা তুমি আছো। আমি না থাকলেও চলবে। বেদ্যপ মেয়ে। সোয়ামীকে ভাই বলে কেডায়? আর সোয়ামীকে সোহাগ না করলে সোহাগ পাবি তুই? তোমার নাতি যাকে সোহাগ করে শান্তি পাবে,
তাকেই করুক, আমি কিছুই বলবো না। এ কেমন কথা? হ্যাঁ, কেমন বউ তুই? আমি বউ? শুধু বিয়ে করলে কি বউ হওয়া যায়? কিসব বলিস তুই? ঠিকই বলছি দিদুমণি, যেমন সব প্রেমে ভালোবাসা হয় না, তেমন সব বিয়েতেই স্বামী স্ত্রী হওয়া যায় না। দিদুন কিছুক্ষণ অন্তির দিকে অপলক তাকিয়ে থাকে। অন্তির ছলছল চোখ দিদুনের চোখ এড়ায় না। উনি তুর্য আর অন্তির বিষয়টা যতটা স্বাভাবিক ভেবেছিলেন, ব্যাপারটা ততটা স্বাভাবিক নয়। উনি অন্তিকে কিছু একটা বলতে গিয়েও থেমে যান। তুর্য এলে দুজনকে নিয়ে একসাথে বসবেন উনি। এদিকে এই একদিনেই জিনিয়া প্রায় হাঁপিয়ে উঠেছে এ বাড়িতে। তুর্যকে ছাড়া জিনিয়ার কাছে যেন গোটা বাড়িটাই শূন্য, কোথাও কিছু নেই, কেউ নেই। তবে তুর্য আর তিয়াস বাড়িতে না থাকায় প্রভা আর জিনিয়ার বেশ সুবিধা হয়েছে তমসা বেগমের মন গলাতে। আপাতত তিনি পণ করেছেন ওই মেয়েকে আর এ বাড়িতে তুলবেন না। তুর্য যদি ফিরিয়ে আনতে চায় তবে তিনি সোজা বলে দিবেন, হয় এই মেয়ে এ বাড়িতে থাকবে, না হয় আমি। জিনিয়া, প্রভা আর তন্ময়, তুর্যের বড় ভাই, বাড়ি এসে সোফায় গায়ে এলিয়ে দেয়। তিনজন প্রায় ভোরের দিকেই বেরিয়েছিল। কোনো এক বিশেষ কাজে বেরিয়েছিল তিনজনই। যদিও আরও পরে বেরোনোর কথা ছিল, তবে জিনিয়া আর অপেক্ষা করতে চাইছিল না, তাই সকাল সকালই বেরিয়েছে দুজনই। তমসা বেগম তিনজনের জন্য চা বানিয়ে এনে সোফার টেবিলটাতে রাখে। প্রভা আর জিনিয়ার মুখে কেমন খুশির ঝলক লক্ষ্য করছেন তমসা বেগম। তবে তন্ময় কেমন মুখ কালো করে রেখেছে। তমসা বেগম তিনজনকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, এত সকাল সকাল কোথায় গিয়েছিলে তোমরা? প্রভা শাশুড়ির প্রশ্নের উত্তর দেয়, একটু বাইরে বেরিয়েছিলাম। আসলে জিনিয়া তো বাংলাদেশের প্রথম এসেছে, তাই ওকে একটু সকালের আবহাওয়া দেখাতে গিয়েছিলাম আর কি। ও। তমসা বেগম সেখান থেকে উঠতে নিলে দেখে তন্ময় চোখ মুখ কালো করে সোফায় হেলান দিয়ে চোখ বুজে আছে। তমসা বেগম এবার তন্ময়কে প্রশ্ন করে, কি হয়েছে? আসলে আম্মু ওর একটু মাথা ব্যথা করছে, কথাটা বলল প্রভা। ও আচ্ছা। তমসা বেগম চলে যেতে জিনিয়া এবার প্রভার দিকে ঘুরে বসে। প্রভা আপি, তুমি ওই অন্ত নাকি অন্তি ওদের বাড়ি চেনো? একবার গিয়েছিলাম, তবে এত মনে নেই। ও আচ্ছা। কেন? কেন আবার? যেতাম একবার তুর্যর কাছে, আই মিন অন্তিকে দেখতে। কথাটা বলে জিনিয়া হেসে দেয়। প্রভাও জিনিয়ার সাথে তাল মিলে হাসতে থাকে। আমি না চিনলে কি হবে, তন্ময় নিয়ে যাবে আমাদের। কথাটা বলেই প্রভা আর জিনিয়া দুজনেই তাকায় তন্ময়ের দিকে। তন্ময় চুপচাপ দুজনের দিকে তাকিয়ে আছে। কি হলো, বলো, নিয়ে যাবে না? তন্ময় একটু বিরক্ত হয়ে বলে, তোমরা আবার কেন যাবে সেখানে? তুর্যর জন্য। তোমার তো কথা কিসের? নিয়ে যেতে বলেছি, নিয়ে যাবে ব্যাস। না মানে এভাবে হঠাৎ করে মামার বাসা যাওয়া ঠিক হবে? কেন হবে না? আমরা গিয়ে বলবো মামাকে দেখতে এসেছি, আর সাথে এটাও বলবো বাড়ির নতুন বউকে নিতে এসেছি। যদিও ওই মিডল ক্লাস মেয়েটা ফিরবে বলে মনে হয় না, তবুও বেশ মজা হবে কিন্তু। কথাগুলো বলেই প্রভা হাসতে শুরু করে দেয়, সাথে জিনিয়াও। তবে তন্ময়ের মুখে হাসি নেই, আসলে নেই। খুব ছোটবেলা থেকে মামাদের সাথে তন্ময়, তিয়াস, তুর্যের সম্পর্কটাই আলাদা ছিল। তুর্য হওয়ার বেলায় তন্ময়ের খুব ইচ্ছে ছিল বোন হবে, তবে ভাই হলো। তিয়াসের বেলাও একই ঘটনা। সেবার তন্ময়ের মন খারাপ দেখে কে। তারপর যখন অন্তি হলো, তখন মামা তন্ময়ের কোলে অন্তিকে তুলে দিয়ে বলেছিল, এই নে তোর বোন, পুতুল বোন। তুই কিন্তু বড় বোনকে সবসময় দেখে রাখবি, আমার পরে তুই তো এই বাড়ির বড় ছেলে। কথাগুলো মনে হতেই তন্ময়ের চোখ মুখ আরও বেশি কালো হয়ে আসে। মামা ছাড়া ওরা যে বড্ড অসহায়, কোথায় আমার উচিত ওদের পাশে দাঁড়ানো তা নয়। তন্ময় না চাইতেও প্রভা তন্ময়কে একরকম জোর করেই অন্তিদের বাড়ি নিয়ে যায়। এদিকে তুর্যকে নিয়ে এবারে সবাই বেশ চিন্তায় পড়ে গেছে। সেই সকাল ছেলেটা হাঁটতে বেরিয়েছে, অথচ এখনও ফেরেনি। তবে অন্তি সেসবের মধ্যে নেই, সে একবারও ঘরের ওপর পা রাখেনি। প্রায় বেশ কিছু সময় পর তুর্য ফিরে আসে। তার নাকি কোন ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই দেরি হয়ে গেল। অন্তি না চাইতেও তাকে তুর্যের কাছে যেতে হয় দাদির জোরে। অন্তি তুর্যকে পানি আর তোয়ালে এগিয়ে দেয়। তুর্য অন্তিকে দেখে রেগে যায়। কাল দিন পর তোর পরীক্ষা, তুই এখন এসব করে বেড়াচ্ছিস? করছি তো, আমাদের বর বউ খেলার বরের সেবা যত্ন করছি। মানে? দিদিমণি বলেছে তাই। ও, আমি ভাবলাম। যাই হোক, অনেক সেবা করেছিস। এখানে অথই অর্ণা সবাই আছে, তুই গিয়ে পড়তে বস। অন্তির দাদি তুর্যর কথা কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। অনেক কিছুই তার বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। এদিকে অন্তি ঘরে যেতে নিতেই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। অন্তি দরজার দিকে যেতে নিলে তুর্যই উঠে দরজা খোলে। তুর্য দরজা খুলে একটু সরে দাঁড়াতেই কেউ একজন তুর্যকে জড়িয়ে ধরে। অন্তি সেদিকে তাকিয়ে মুচকি হেসে ভেতরে চলে যায়। এদিকে অন্তির দাদির চোখ মুখ দুটো রসগোল্লার মতো করে সেদিকে তাকিয়ে আছে।
তার এত আদরের নাতিকে নাকি তারই বউয়ের সামনে একটা অন্য মেয়ে জড়িয়ে ধরে রেখেছে। তাহলে এটাই আসল ব্যাপার।